নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কথা আজকে চলে এলাম আমারও একটি নতুন পর্ব নিয়ে। ভালোবাসার নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। ফিলোফোবিয়া পর্ব 9। আমি তোমাকে পার্সোনালি সরি বলতে এখানে ডেকেছি। শুনলাম আমাকে নাকি ভীষণ অপছন্দ করো। সমুদ্রের কথায় ভীষণ লজ্জা পেল প্রিয়, আর চোখে তানার দিকে তাকালো। নিশ্চয়ই তানা বলেছে সব। রাগ হচ্ছে ভীষণ। এখন তাদের কি করে বুঝাবে? ভ্রান্তিতে পড়েছিল সে। সমুদ্রকে শতাব্দ ভেবে এসব বলেছে। সমুদ্র ফুরফুরে মেজাজে আবার জিজ্ঞেস করলো, আমাদের কোনো ঝামেলা হয়েছিল কি? আমার তো মনে পড়ছে না প্রিয়। কি বলবে বুঝে উঠতে পারছে না প্রিয়। কথা এড়াতে অকপটে বলল, সেদিনের জন্য সরি ভাইয়া, আমার কারণে আপনাদের পিকনিকটা নষ্ট হলো। তুমি সরি কেন বলছো? সরি তো আমরা বলবো তোমাকে। সাত বাদরামি না করলে এসব হতো না সেদিন। মানে? কুচকে জিজ্ঞেস করলো প্রিয়। সাত বাহির থেকে দরজা আটকে দিয়েছিল সেদিন। মার ভাইয়ের আশকারা পেয়ে পেয়ে ছেলেটা দিন দিন বাদরামোর মাত্রা ছাড়াচ্ছে। যদিও এবার ভাই ছাড় দেয়নি, পরদিন সকালে বেশ কড়া করে শাসিয়েছে। ওর সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছে। হতভম্ব প্রিয়। এত কিছু জানতো না সে। সেদিনের ঘটনাটা অ্যাক্সিডেন্ট ভেবে নিয়েছে। আবার সমুদ্র বলল, সাদের ওই বাজেভাবে ফাইজলামের জন্য মন থেকে সরি। তার দরকার নেই কোনো। দরকার নেই কেন বলছো? অন্তত আমার থেকে সরি ট্রিট তো নিতেই পারো। সরি ট্রিট? অবাক কণ্ঠে বলল প্রিয়। হেসে ফেলল সমুদ্র। বলল, হ্যাঁ সরি ট্রিট গ্রহণ করতে হবে অবশ্যই। মৃদু হাসলো প্রিয়। সমুদ্রের জড়াজড়িতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো সমুদ্র, আচ্ছা প্রিয়, আমাকে তোমার অপছন্দ কেন বললে না তো? তোমার বান্ধবী রোজ কথা শোনায়, কারণটা কিন্তু আজ বলতে হবে আমায়। আনা চোখ মুখ অন্ধকার করে নিল। ধাঁধালো কণ্ঠে বলল, নিশ্চয়ই কিছু করেছ, নয়তো অপছন্দ করবে কেন? আমি সত্যি কিছু করিনি। দুর্বল স্বরে উত্তর দিল সমুদ্র। তানা মানল না। ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটলো। দুজনের মধ্যকার দূরত্বটা আরো বাড়ালো। দূরত্ব কমিয়ে সমুদ্র কাছে ঘেঁষতে চাইল। তানা চেঁচিয়ে উঠল, কণ্ঠে ক্রোধ ঠেলে বলল, একদম ঘেঁষাঘেঁষি করবে না। কাছে ঘেঁষলে এক্ষুনি উঠে বাড়ি চলে যাব। অসহায় চোখে চেয়ে আছে সমুদ্র। দুজনের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়। বাহির থেকে খালি চোখে আমরা যা দেখি তা কখনো পুরো সত্য নয়। এর আড়ালেও লুকিয়ে থাকে আরেকটা সত্য। এতদিন ভাবতো সমুদ্রের প্রতি তানাই বেশি দুর্বল, এখন দেখছে পুরো ঘটনাই উল্টো। সমুদ্রই তানাতে ভীষণ রকম দুর্বল। এইটুকু মেয়ে কলেজে পড়ুয়া এত বড় ছেলেটাকে শাসাচ্ছে, নাকানি চুবানি খাওয়াচ্ছে। সমুদ্র অসহায় ভঙ্গিতে প্রিয়র দিকে ইশারা করলো। পরিস্থিতি প্রতিকূলে যেতে দেখে ভীতু কণ্ঠে আমতা আমতা করে বলল প্রিয়, আসলে দোষটা আমার। আমি ভেবেছিলাম তোর সাথে শতাব্দ ভাইয়ের সম্পর্ক, যাকে আমার ভীষণ রকম অপছন্দ। উল্টাপাল্টা যা তা বলতাম, সেগুলো শতাব্দ ভাইয়াকে ভেবেই বলতাম। প্রিয়র কথায় সমুদ্র ও তানা দুজনেই হতভম্ব। বিস্ময় কাটিয়ে আচমকা কিটকিট করে হেসে উঠল দুজনেই। কোনোভাবেই হাসি থামছে না সমুদ্রের। হতবুদ্ধিতে চুপসে গেল প্রিয়। সে কি এমন বলল? অনেক কষ্টে সমুদ্র হাসি থামিয়ে বলল, শতাব্দ ভাই আর প্রেম? যেই দিন আমার ভাই আহসান খান শতাব্দের প্রেম হবে, সেই দিন নিশ্চয়ই সূর্য উল্টো দিকে উঠবে। কেন? ওনার সাথে কি কারো প্রেম হতে পারে না? প্রিয় বোকাশোকা মুখে জিজ্ঞেস করলো। সম্ভব না। ভাই আর প্রেম এক সুতোয় গাঁথা যায় না। এমনও তো হতে পারে যে কোনো মেয়ে তাকে ভালোবাসে, তাই অসম্ভব। গুড লুকিং পার্সোনালিটি দেখে পটে গেল রাগ, জেদ, বদমেজাজ ঠেলার মতো কোনো মেয়ে এখনো দুনিয়াতেই জন্ম হয় নাই। ছোট হয়ে এলো প্রিয়। শতাব্দকে দেখে অতটাও বদমেজাজি মনে হয় না প্রিয়র। সমুদ্র কি মজা করে বলল? হয়তো। প্রিয় ভাবনায় ডুব দিল প্রিয়। টানা চোখে ডুবে আছে সমুদ্র। সামনে ধোঁয়া ওঠা কফির মুখ। সময় থমকে আছে অন্য কোথাও। সবটাই যেন সুন্দর। আচমকা কেউ এসে দাঁড়ালো সামনে। ছিটকে উঠল সমুদ্র। সাথে সাথে চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তোলানোর সুরে বলল, ভাই, তুমি এখানে? সর্বদার মতোই গম্ভীর শতাব্দ। চোখ মুখ স্বাভাবিক ভীষণ। ঘড়ি করে সমুদ্র নিচ থেকেই বলতে লাগলো, ভাই, ও আমার বন্ধু সোহেল আছে না, ওর বোন এখানে ঘুরতে এসেছে। সোহেল একটু ব্যস্ত, তাই ওদের বাসায় নিয়ে যেতে বললো। শতাব্দকে বিশ্বাস করলো। মাথা তুলে ভীতু দৃষ্টিতে তাকালো সমুদ্র। চোখ মুখ আগের মতোই স্বাভাবিক, পরিবর্তন নেই কোনো।
রেস্তোরাঁর বাম পাশে ছোট্ট পুকুরের মতো জায়গাটায় সুন্দর করে সাজানো, সেখানে বসে দোলনায় দুলছিল প্রিয়। তানার ডাকে ভিতরে এসে হতভম্ব সে। শতাব্দীর সামনে দাঁড়িয়ে সমুদ্র ভয়ে কাঁপাকাঁপি করছে। পাশেই কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে তানা। শতাব্দ গম্ভীর মুখ করে একবার প্রিয়র দিকে তাকালো, তারপর সমুদ্রের দিকে দৃষ্টি রেখে বলল, সোশ্যাল সার্ভিস? ওই বাসায় তো তোকে দিয়ে পানির গ্লাসটাও পর্যন্ত ওঠানো যায় না, এদিকে গ্রাম জুড়ে সমাজসেবা হচ্ছে। আমতা আমতা করে উত্তর দিল সমুদ্র, সোহেল অনেক করে বলেছিল তাই। থামিয়ে দিল শতাব্দ, শান্ত কণ্ঠে বলল, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবি, নিজের জিনিস দিয়ে কর, আমার বাইক নিয়ে কেন? আসলে ভাই হয়েছে কি, কিছু শুনতে চাইছি না। বাড়ি থেকে মিথ্যে বলে বান্ধবীর পাহারাদার হয়ে এসেছো? শেষ কথাটা প্রিয়র উদ্দেশ্যে বলল। নড়েচড়ে উঠল প্রিয়, কিছু বলবে তার আগেই শতাব্দ রাশভারী হয়ে বলল, চলো এখান থেকে। কোথায় যাবে বুঝলো না প্রিয়। কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল শতাব্দ। বাধ্য মেয়ের মতো তার পিছনে গেল প্রিয়। যাবার সময় সমুদ্রের উদ্দেশ্যে শতাব্দ কড়া করে বলে গেল, 7টার আগে যেন বাইক গ্যারেজে থাকে। বোকার মতো মাথা নাড়ালো সমুদ্র। শতাব্দের যাবার দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, রাজনীতি পড়াশোনার বাইরে এই প্রথমবার ভাই কাউকে নিয়ে এতটা সিরিয়াস। তবে কি রাত জেদ বদমেজাজ ঠেলার লোক এসে গেছে বোধহয়। রেস্তোরাঁর সামনে রিক্সা ডাকতে বিনা বাক্যে বাধ্য মেয়ের মতো উঠে বসলো প্রিয়। পাঁচ ঘেঁষে বসলো শতাব্দ। মাঝে দূরত্ব রেখে কিছুটা সরে বসতে চাইলো প্রিয়। বোধহয় পছন্দ হলো না শতাব্দের। কোমর টেনে আবারও মিশিয়ে নিল। আর চোখে তাকালো প্রিয়। শতাব্দের হাতটা কোমরে তখনও। বেশ স্বাভাবিক সামনের দিকে তাকিয়ে আছে শতাব্দ। রিক্সা চলছে তার আপন গতিতে। নিস্তেজ রোদটা ধীরে ধীরে মিইয়ে গেছে। সন্ধ্যা নামছে। শেষ বিকেলের আলোটা তার মুখে এসে পড়েছে। এই প্রথম কাছ থেকে দেখছে শতাব্দকে। এতদিন সাধারণ চোখে দেখে আসা এই মানুষটাকে আজ ভীষণ অসাধারণ লাগছে। হঠাৎ মনে হচ্ছে মানুষটা সুদর্শনের সাথে সাথে মায়ায় জড়ানো জাদুও জানে। কি মায়া এই অদ্ভুত সুন্দর চোখে। আচমকা প্রিয়র দিকে ফিরল শতাব্দ। সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল প্রিয়। আরো ঝুঁকে বসলো শতাব্দ। প্রিয়র কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ডার্ক কালার পরে চোখে কাজল লেপে আমার সামনে আসতে বারণ করেছিলাম? কেন আসলে? এই যে আমার নিঃশ্বাসের গতি বাড়ছে, মাথাটা ঝিমঝিম করছে, এর দায়ভার কে নিবে? লজ্জায় ঝুঁকে আসা আখি পাতা মেলে আর চোখে তাকালো প্রিয়। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিল। বাতাসে আজ মাদকতা ছড়িয়ে। ভীষণ মাতাল মাতাল মন। চোখ বুজে আসছে আবেশে। হঠাৎ প্রিয়র হাতটা নিজের হাতের মুঠোয় নিল শতাব্দ। আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে আরো কাছে টেনে নিল। বুকে জড়িয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিল। গভীর কণ্ঠে বলল, সেদিন ভোরে আমি এসেছিলাম, গাড়িতে চড়ে পিছন ফিরে কেন তাকালে না একবার? গত 7 দিন কত ছটফট করেছি, কতটা অশান্তিতে ছিলাম তুমি জানো? আমার তোমাকে ছাড়া চলছিল না প্রিয়। যন্ত্রের মতো শক্ত হয়ে আছে প্রিয়। শরীর কাঁপছে থরথর করে। বুকের ধুকপুক বেড়েছে শতগুণ। নিঃশ্বাসের ওঠানামা ক্রমাগত। সারা অঙ্গ আবেশে ঝরঝরিত। সময়টা কি থেমে গেল? শরীর থেকে মন, নিঃশ্বাস থেকে মস্তিষ্ক জুড়ে সবটাই তাকে ঘিরে। কারো স্পর্শ এতটাও গভীর হয়? তার চাহনিতে এই স্পর্শে আজ কোনো অস্বস্তি নাই। কেন? তবে কি তানার কথাই মিলে গেল? চোখে প্রেম জমেছে প্রিয়র। সকাল থেকে চেয়ারম্যান বাড়িতে হইচই। যার আওয়াজ প্রিয়দের বাড়িতেও আসছে। বারান্দায় গিয়ে মাথা বের করে চেয়ারম্যান বাড়ির দিকে কয়েকবার তাকালো প্রিয়, কিন্তু কোনো কারণ আবিষ্কার করতে পারল না। হতাশ হয়ে ঘরে ফিরে সোফায় পা ঝুলিয়ে শুয়ে পড়ল। রান্নাঘর থেকে প্রেসার কুকারের শোঁ শোঁ আওয়াজ আসছে। কাজের খালা রান্না করছে। এমনি সময় খালা রান্না করে। মাঝে মাঝে ব্যস্ততায় আটকে পড়লে কাজের খালা রান্না করে। সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, তাই স্কুল কামাই করেছে আজ। এখন বাসায় শুয়ে বসে অলস সময় কাটাচ্ছে। মাত্রই চোখ লেগে এসে এমন সময় কলিং বেল বাজলো। এমন সময় কে এলো? কপাল কুঁচকে বিরক্তি মুখ করে দরজার কাছে গেল। দরজা খুলে জুবাইদাকে মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই এখানে? স্কুলে যাসনি? প্রিয়কে ঠেলে ভেতরে ঢুকলো জুবাইদা। টেবিলের ওপরে মিষ্টির প্যাকেট রাখলো। হাত পা ছড়িয়ে সোফায় আরাম করে বসলো। ক্লান্ত স্বরে বলল, হাঁপিয়ে গেছি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। প্রিয় বলল, কি এমন উদ্ধার করে এসেছিস যে হাঁপিয়ে গেছিস? আগে পানি আন বলছি। কপাল কুঁচকে বিড়বিড় করে পানি আনতে চলে গেল প্রিয়। জুবাইদার হাতে পানির গ্লাসটা দিতেই এক নিঃশ্বাসে সবটা খেয়ে নিল। হাঁপানি থামলো। একটু সময় নিয়ে বলল,
আজ শতাব্দ ভাইয়ের মেডিকেলের রেজাল্ট এসেছে, ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সকাল থেকে বাড়িতে উৎসব চলছে। বড় আব্বা 20 গুণ মিষ্টি আনিয়েছে, খুশিতে সারা গ্রাম বিলি করছে। এসব ফেলে স্কুলে কি মন বসবে? তাই আজ কামাই দিয়েছি। শতাব্দের রেজাল্টের খবর শুনে প্রিয়র মন নেচে উঠল, চোখে মুখে খুশির ঝলক। জুবাইদা খুশিতে গদগদ করে বলল, সামনের মাস থেকে ক্লাস, ভাইয়া শিফট হয়ে যাবে ঢাকায়, হোস্টেলে থাকবে। এরপর আমাকে পাইকে শুধু উড়বো আর নাচবো। শতাব্দের শিফট হওয়ার কথা শুনে কেন জানি ভালো লাগলো না প্রিয়। হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, ঢাকায় শিফট হবে কেন? প্রতিদিন এখান থেকে যাতায়াত করা অসম্ভব, তাই হোস্টেলেই থাকবে। প্রতিদিন এখান থেকে যাতায়াত করা অসম্ভব, তাই হোস্টেলেই থাকবে। প্রিয় ফ্যাকাশে মুখ করে বলল, মাত্র 3-4 ঘন্টারই তো পথ, এখান থেকে যেতে সমস্যা কোথায়? তির্যক দৃষ্টিতে জুবাইদা বলল, 3-4 ঘন্টার পথ তোর কাছে সামান্য মনে হচ্ছে প্রিয়? বছরে শুধু 2 ঈদে কেনাকাটার জন্য ঢাকায় যায়, ওই 2 বারই আমার প্রাণ যায় যায় অবস্থা হয়। আর ডেলি 4 ঘন্টা জার্নিকে সামান্য বলছিস তুই? তাছাড়া এসব নিয়ে তুই এত ভাবছিস কেন? ভাইয়াকে তো তোর অপছন্দ, শিফট হলে তোরই ভালো। চুপ করে বসে রইল প্রিয়। জুবাইদাকে কি করে বোঝাবে? তার সমস্যাটা এখন অন্য জায়গায়, আজকাল মানুষটাকে চোখে হারাইছে। জুবাইদার ডাকে ভাবনা ছেদ হলো প্রিয়। জুবাইদা বলল, আজ সন্ধ্যায় বাড়িতে ছোটখাটো পার্টির ব্যবস্থা করা হয়েছে, ভাইয়ার বন্ধু বান্ধবরা আসবে। ছাদে আমরা কাজিনরা খাওয়া দাওয়া গান বাজনার আয়োজন করছি। বড়মা তোকে দাওয়াত করেছে, তোকে কিন্তু আসতেই হবে। চুপসে থাকা মুখ নিয়ে আমতা স্বরে প্রিয় বলল, তোদের কাজিনদের মাঝে যে আমি কি করব? জুবাইদা রেগে গেল, ঝাঁঝালো গলায় বলল, তুই এমন কেন বলতো? কোথায় যেতে বললে তো শত শত তাল বাহানা, অত শত বুঝি না। বড়মা যেতে বলেছে, যেতে হবে তোকে। মুখে কোনো উত্তর দিল না প্রিয়, বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো শুধু। প্রিয়র বিছানা জুড়ে কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, পরার মতো একটাও কাপড় দেখছে না সে। সবগুলো কাপড়ই গাঢ় রঙের। গাঢ় রং না পরা শতাব্দের করা নিষেধ। অনেক খোঁজাখুঁজির পর আলমারির ধাপে সাদা রঙের জামাটা মিলল। গত বৈশাখে প্রভার সাথে মিলিয়ে মা জামাটা কিনে দিয়েছিল। রাউন্ড নেক, আর্ট সিল্কের সাদাসিধা সালোয়ার কামিজ, সাথে রঙিন দোপাট্টা। সাদা রংটা খুব একটা পছন্দ না বলে ভাঁজ খোলেনি এখনো। আজ কোনো উপায়ন্তর না পেয়ে এই জামাটাই পরতে হয়েছে। চুল ছেড়ে খুব সাধারণভাবে সাজলো। হালকা লিপস্টিক আর কানে কুন্ধনের জয়পুরীর ছোট্ট ঝুমকো নিয়ে নিল। বিকালের পর এই নিয়ে 2 বার ডেকে গেছে জুবাইদা। খালাকে বলে ঝটপট বেরিয়ে গেল। চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করে হতবাক প্রিয়। চারিদিকে কি সুন্দর সাজানো, হলঘর না যেন কোনো রাজমহল। ইউনিক সোনালী রঙের ফার্নিচারে সাজানো। একপাশের দেওয়াল ঘেঁষে বিশাল অ্যাকোরিয়াম, দেশ বিদেশি সেখানে নানা রকমের মাছ। এমন সুন্দর সুসজ্জিত বাড়ি এর আগে কখনো দেখেনি প্রিয়। 2-3 বছর আগে যখন ক্লাস 6-এ পড়ে, মিনি নামের তার এক ক্লাসমেট ছিল, তাদের বাড়িতে এমন রাজকীয় আসবাবপত্র দেখছিল। যদিও এত সুন্দর কারুকার্য ছিল না তাতে, এগুলো আরো বেশি ইউনিক আর দামি দেখাচ্ছে। এদিক সেদিক দেখছে প্রিয়। এত বড় বাড়ি, জুবাইদার ঘরটা কোন দিকে? খানিকক্ষণ এদিক সেদিক চোখ বুলিয়ে অপেক্ষা করলো। কাউকে দেখতে না পেয়ে আনুমানিক একদিকে হাঁটা ধরলো প্রিয়। এমন সময় কেউ ডাকলো। পিছন ঘুরে তাকালো প্রিয়। ছাই রঙের বেগুনি পাড়ের শাড়িতে একজন মহিলা দাঁড়িয়ে। টান টান সুশ্রী চোখ মুখ, উজ্জ্বল গায়ের রং। কত হবে বয়স? 30 কি 32? ঘাবড়ে গেল প্রিয়। তড়িঘড়ি করে সালাম জানালো। ঠোঁটে হাসি ঝুলিয়ে অতি পরিচিত ভঙ্গিতে সালামের উত্তর দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো প্রিয়? প্রিয় চমকালো। মহিলাটা তার নামও জানে কি করে? ওনার সাথে এর আগে দেখা হয়েছে বলে তো প্রিয়র মনে পড়ছে না। অতি বলিষ্ঠ স্বরে উত্তর দিল সে, জি ভালো, আপনি? কথা কেটে তিনি বললেন, ভালো, আমি অভিলাষা, 7 সমুদ্র শতাব্দের আম্মা, জুবাইদার বড় মা। প্রিয় হাঁ করে চেয়ে রইল। কি সুন্দর দেখতে, এখনো কত ইয়াং। প্রিয়র মতো যে কেউ ভুল করবে, কেউ বলবে না যে 3 ছেলের আম্মা। নামের মতোই ব্যক্তিত্বটাও খুব ভারী সুন্দর। তিনি আবার বললেন, যতটা শুনেছি তুমি দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর আর মিষ্টি। চেহারার গড়নটা কিছুটা তোমার বড় খালার মতো হলেও রং রূপে তার থেকেও এক কাঠি ওপরে আছো। লাজুক হাসলো প্রিয়। এই কথাটা তার মাও বলে যে সে কিছুটা তার বড় খালার মতো দেখতে। আর চোখে এদিক সেদিক তাকাচ্ছে প্রিয়। জুবাইদাকে দেখতে পাচ্ছে না কোথাও। বাড়িতে আসতে বলে মেয়েটা কোথায় চলে গেল? প্রিয়র বিচলিত চাউনির ভাষা বুঝতে পারলো অভিলাষা বেগম। বিনিময়ী সুরে বলল, জুবাইদাকে খুঁজছো? ও ছাদে গেছে, এখনই চলে আসবে, তুমি ওর ঘরে যেয়ে বসো। রান্নাঘর থেকে আওয়াজ এলো, অভিলাষা বেগমকে ডাকছে। তিনি সেদিকে পা বাড়াতে বাড়াতে পেছন থেকে ডাকলো প্রিয়। জড়সড় কণ্ঠে জিজ্ঞেস করলো, জুবাইদার ঘরটা কোন দিকে? ওই তো সিঁড়ি দিয়ে যেয়ে দোতলার সামনের ঘরটা। অভিলাষা বেগম চলে গেলেন। জড়সড় পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলো প্রিয়। দোতলায় উঠে বিভ্রান্তিতে পড়ে
পড়ে গেল। দুই দিকে ঘর, কোন দিকে যাবে সে? অনেক ভেবে ডান দিকের ঘরটাই গেল। দরজা ভিড়ানো, টোকা দেবে কি? থাক, কি দরকার, ঘরে তো আর কেউ নেই। দরজা ঠেলে ঢুকে পড়ল প্রিয়। আবছা অন্ধকার ঘর, বাহির সন্ধ্যা নেমেছে, বারান্দায় মিটিমিটি জ্যোতি জ্বলছে। কাচের আড়াল থেকে তার আধো আধো আলো এসে ঘরে পড়েছে। সুইচ বোর্ড খুঁজলো, পেল না প্রিয়। ছোট ছোট পা ফেলে ভেতরের দিকে গেল। অনেক বড় ঘর, অন্য স্বাভাবিক 2 রুমের প্রায় সমান ঘর। অন্ধকারে কোন দিকে যাবে বুঝতে পারছে না প্রিয়। আচমকা কিছুর সাথে বেঁধে কার্পেটের ওপর পড়লো। এমন সময়ই ওয়াশরুম থেকে কেউ বের হয়ে এলো। বেডসাইডের লাইটটা জ্বাললো। ততক্ষণে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়েছে প্রিয়। মাথা তুলে সামনে তাকাতেই হতভম্ব প্রিয়। তোয়ালে পেঁচিয়ে সামনে দাঁড়িয়ে আছে শতাব্দ। ঝটপট পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলো। তার পূর্বেই শতাব্দ হাত টেনে ধরলো। গম্ভীর হয়ে বলল, বারান্দায় যেয়ে বসো। বাধ্য মেয়ের মতো বারান্দার দিকে পা বাড়ালো প্রিয়। মিনিট 5 পর পেন রিলিফ স্প্রে হাতে শতাব্দ এলো। কালো টি শার্ট, অফ হোয়াইট থ্রি কোয়ার্টার পরেছে। আঙুল দিয়ে ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে প্রিয়র সামনের চেয়ারটায় বসলো। হাত টেনে দেখতে চাইলো শতাব্দ। দেখি কোথায় লেগেছে? কনুইতে লেগেছে? অনেকটাই নীলাভ হয়ে আছে, রাতে হয়তো ব্যথা বাড়বে। আর চোখে তাকালো প্রিয়। অন্ধকারে মাথার ওপর ঝুলে থাকা হলদেটে আলোটা শতাব্দের মুখে পড়ছে। ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা দাড়ি, গোসল করে আসায় ভীষণ স্নিগ্ধ লাগছে। সরু দৃষ্টিতে তাকালো শতাব্দ। চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিল প্রিয়। আমতা আমতা করে বলল, সরি, আসলে জুবাইদার ঘর ভেবে ভুলে চলে এসেছি। আমি কৈফত চেয়েছি? দুদিকে মাথা নাড়ালো প্রিয়। মানে না। তাহলে এক্সপ্লেন কেন করছো? চুপ করে বসে রইল প্রিয়। ঝিরিঝিরি বাতাস বইছে। অবাধ্য কেশগুলো তিরতির করে কাঁপছে। চোখে মুখে লাগছে বারবার। নিমিষ তাকিয়ে আছে শতাব্দ। হাত বাড়িয়ে যত্ন করে কানের কাছে গুজে দিল। আলতো স্পর্শে কেঁপে উঠল প্রিয়। অন্যরকম আবেশে চোখ বুজে নিল। ধুক ধুক করছে বুক, থরথর কাঁপছে হাত পা। ধীর স্বরে ডাকলো শতাব্দ। উত্তর দিল না। প্রচন্ড ঘামছে প্রিয়। আর একটু ঝুঁকে এলো শতাব্দ। আঙুল দিয়ে নাকের ডগার ঘামটা মুছে দিল। কণ্ঠে আদর মিশিয়ে ডাকলো, বলল, প্রিয়, আমার দিকে তাকাও। পিঠ মেলে তাকালো প্রিয়। গভীর দৃষ্টিতে চেয়ে আছে শতাব্দ। কি দারুণ সেই চাহনি। আচ্ছা, কিছুদিন পর তো সত্যি সত্যি মানুষটা দূরে চলে যাবে, যখন তখন দেখা হবে না আর। ভেবেই বুক কেঁপে উঠলো। অশ্রুতে ভরে এলো চোখ। ঠাহর করলো শতাব্দ। নরম স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হাতে কি খুব ব্যথা করছে? না সূচক মাথা নাড়ালো প্রিয়। তো প্রিয়র অশ্রু ভারাক্রান্ত দৃষ্টি নিয়ে মাথা তুলে তাকালো। ছোট ঢোক গিলল। নিঃশ্বাস টেনে বলল, আপনি সত্যি সত্যি ঢাকায় চলে যাবেন? হাসলো শতাব্দ। বলল, তুমি কি চাও, থেকে যাই? উত্তর দিল না প্রিয়। নিচের দিকে তাকিয়ে চুপ রইল। মৌনতার সম্মতির লক্ষণ। প্রিয়র হাত টেনে হাতে মুঠোয় নিয়ে নিল শতাব্দ। গাঢ় করে চুমু দিল। বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে হাতের পিঠে ছুঁয়ে দিতে দিতে বলল, এখনো তুমি অনেক ছোট। তোমার কোমল মন আমার ভালোবাসা টান সহ্য করতে পারবে না প্রিয়। তাই এখন আপাতত তোমার থেকে দূরে থাকাই শ্রেয়। প্রিয় বুঝলো না কিছু। অনেকক্ষণ ধরে চোখে আটকে থাকা জল টপ টপ করে প্রিয়র গালে এসে পড়ল। বুকে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করলো। বিষিয়ে যাচ্ছে সব। মনে মনে বলল, শতাব্দ পালাচ্ছে। আমি কি এতটাই অযোগ্য? প্রিয়র মনের কথাটা হয়তো শতাব্দ বুঝলো। কোমর টেনে কাছে টানলো প্রিয়কে। শক্ত করে বুকে জড়িয়ে নিল। মাথায় আলতো হাত বুলিয়ে গভীর কণ্ঠে বলল, অযোগ্য নও, তুমি আমার অতি যোগ্য। ভয়ানক নেশা, গভীর ঘোর। একটু চুপ থেকে গম্ভীর হয়ে বলল, নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে। তোমাকে পেতে অনেক সাধনা করতে হবে। আপাতত দূরে যাব, নয়তো এই ভয়ঙ্কর প্রেম জ্বালিয়ে দিবে তোমায়। মাথা উঁচু করে সরল দৃষ্টিতে তাকালো প্রিয়। কি গভীর নিষ্পাপ সেই চাহনি। মৃদু হাসলো শতাব্দ। কাছে টেনে গভীর চুমু এঁকে দিল কপালে। আবেশে চোখ বুজে নিল প্রিয়। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।